এবার জামাতের গোপন তথ্য ফাঁস করলো মাহফুজ আলম। এইমাত্র জামাত আমিরকে গ্রেপ্তার করেছে সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাতে আমরা জামাতে ইসলামের ঢাকা মহানগরের কোষাধ্যক্ষকে আমরা গ্রেফতার করি এবং তাদের এই অফিসটা আজ থেকে আপনার 6 থেকে 7 বছর আগে কি তাদের কেন্দ্রীয় অফিস নামে এটি পরিচালনা করে। বাংলাদেশে এই জামায়াত তারা জঙ্গি নাকি ওমর নাকি আলী? জামাতের যুদ্ধাপরাধের সহযোগী ছিল, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন। জামায়াত যুদ্ধাপরাধের সহযোগী ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সেনাবাহিনীর অভিযানে সেনাপ্রধানের হাতে গ্রেপ্তার জামাতের আমির শফিকুল ইসলাম। এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, আদৌ কি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার এই শফিকুল ইসলাম নাকি এটা গুজব, তা নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই জামাতের আমির শফিকুল ইসলাম ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, তাই আর ভিডিওতে বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি সেনাপ্রধানের হাতে গ্রেপ্তার হয়েছেন জামাতের আমির শফিকুল ইসলাম নাকি এটা গুজব। যে এখানে অনেককেই গ্রেফতার করা হয়েছে। এখানে আপনার জামায়াতের যে আমির আপনার শফিকুল রহমান সাহেব, তাকেও তদন্তে আনা হবে। যে বাংলাদেশে কুঠা নামে যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনে পুলিশকে গণহত্যা করছে জামাত। মানে আপনার ছাত্রদের কাছে যে 7.62 যে বুলেটটা আপনার ছাত্রদের কাছে হ্যান্ড ওভার করে কিংবা শিবিরের কাছে হ্যান্ড ওভার করে, সেটাও কি সেই অফিস থেকে ডেলিভারি করা হয়। অন্যদিকে আপনার সমন্বয়কদের কিংবা যারা নাকি কেন্দ্রীয় সমন্বয়ক ছিল, যারা নাকি আপনার যাদের মাধ্যমে নাকি আপনার কি বলে তো আপনার আন্দোলনটা একটা মানে বড় একটা আপনার আকৃতি ধারণ করে, কিংবা দেশীয় অস্ত্র, গান, বুলেট ইত্যাদি, মানে পুলিশ গণহত্যা, তারপর হচ্ছে গ্রেনেড, তারপর আপনার স্মোক মানে বুঝেনি আপনার একটা ফেক আমলে যেখানে আপনার ধোঁয়া আকৃতি হয়, স্মোক মানে যত যা আছে সম্পূর্ণ কিছু এই অফিস থেকে ডেলিভারি করা হয়। মানে বুঝেন, আমাদের বাংলাদেশে কিন্তু কোনো কোঠা আন্দোলন হয় নাই। আমাদের বাংলাদেশে হয়েছে কি একটা জঙ্গি হামলা। এখন সেই অফিসার তিনি বলছে ইতিমধ্যে অনেককে গ্রেফতার করছে এবং এখানে জামায়াতের আমির শফিকুল রহমান সাহেব, ওনাকেও তদন্তে আনা হবে। তবে আমি বলতে চাই, ওনাকে তদন্তে কেন, ওনাকে ডিরেক্ট গ্রেফতার করতে হবে। আমি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা নাকি বলেন যে ইসলাম ওয়েলকাম ওয়েলকাম জামাত, জামাত আসলে বাংলাদেশের মানুষের শান্তি ফিরে আসবে, জামাত আসলে বাংলাদেশের প্রতিটি মানুষ ফেরেশতা হয়ে যাবে, জামাত আসলেই আমরা ওমরের মতো কি বলে রাষ্ট্র চালাবে, বা ওমরের মতো আমরা দেশ দেখতে পারবো, ওমরের মতো একটা আমির দেখতে পারবো, আলীর মতো আমরা কি বলে শত শত মানে দেখতে পারবো, সিংহ দেখতে পারবো না? আমরা তো অনেকেই এরকমও বলে থাকি। আচ্ছা, আমাদের বাংলাদেশের কিংবা আমাদের ইসলামের কথাই বলি, আমাদের ইসলামে কি এরকম আছে যে আপনি হাইট করে একটা জাতিকে ধ্বংস করবেন, কিংবা আপনি মুসলমান হয়ে অ্যাজ আ মুসলিম আপনি আরেকজন মুসলমান ভাইকে কিভাবে হত্যা করে আপনি ক্ষমতায় বসার জন্য, কিংবা আপনি ইসলামকে দোহাই দিয়ে আপনি সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আপনি ক্ষমতায় যেতে যাচ্ছেন? হ্যাঁ, এটাই কি আমাদের ইসলাম? আচ্ছা, আমাদের ইসলামকে এইভাবে শিক্ষা দেয় ভাই? আমি প্রশ্নটা আপনার কাছে রাখলাম, আমাদের ইসলাম কি শিক্ষা দেয় বলেন তো? প্রকাশ্যে আমাদের ইসলামে আপনার হাইট বলে কোনো ওয়ার্ড নাই।
লুকোচুরি বলতে কোনো ওয়ার্ড নাই। ইসলাম হচ্ছে সিংহ, মানে আমরা বনের রাজা। আমরা যেখানে যাব আমরা আমাদের গর্জন, আমাদের কথাবার্তা হয় প্রকাশ্যে, জনগণের প্রকাশ্যে। আমরা কোনো স্টেপ নিব প্রকাশ্যে। আমাদের স্টেপ তো এটা নয় যে আমি একজন মুসলিম, মুসলিম হিসাবে আমার আরেকটা মুসলমান ভাইকে, যে নাকি বর্তমান ক্ষমতায় বৈশা রয়েছে, ওনাকে হত্যা করে কি আমি ক্ষমতায় যাব, তাই না? শুনেন একটা কথা বলি, জামায়াতের কিংবা আমাদের বাঙালির যে আবেগ, জামায়াত এই আবেগটা কাজে লাগায়। আমরা বাঙালিরা অতি আবেগী, তাই না? এই অতি আবেগীর কারণেই আমরা পথে পথে কিংবা প্রতিটা স্টেপে আমরা ধোঁকা খাই। এই জামায়াতের আমির তারা দেখবেন যে কথায় কথায় তারা ইসলামকে মনে করেন টেনে আনে, কথায় কথায়। আচ্ছা, ইসলাম কি এতই সোজা? তারা তো কিংবা কিছু জনগণ আছে যে জামায়াত আসলে ওমরের মতো দেশ শাসন করবে, আলীর মতো শত শত মানুষ দেখা যাবে। আলী হওয়াটা কি এতই সোজা? আলী আর বাংলাদেশে কিংবা পৃথিবীতে আল্লাহু আলাম কিয়ামত পর্যন্ত আসবে, ওমর আর আসবে? আপনি ওমরের সাথে আপনি জামায়াতের আমিরের এই শফিকুর রহমানের তুলনা করলেন, যে শফিকুর রহমান নাকি এই আন্দোলনের নামে মানে একজন সে মুসলমান আর একজন মুসলমান ভাইকে সে হত্যা করে, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, শুধু ক্ষমতা পাওয়ার জন্য। ক্যান ইউ অ্যামেজিং দ্যাট? কল্পনা করতে পারেন আপনি? আপনার চিন্তাধারা, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি কি আরেকটা কিংবা আমাদের মুসলমানের সেই হাদিসে কিংবা কুরআনে এটা আছে যে আপনি যদি ক্ষমতায় যেতে চান আপনি আরেকজন মুসলমানকে হত্যা করতে পারবেন, একটা জাতিকে ধ্বংস করে দিতে পারবেন? কোথাও আছে? বলেন তো রাইট নাও। আমি আপনাকে ইনস্ট্যান্ট জিজ্ঞাসা করতেছি, উত্তর দিয়ে যাবেন? পারবেন? উত্তর দিতে পারবেন? নাই, কারণ উত্তর নাই আপনার কাছে। তো এই জামায়াতের আমির এরা যে কত বড় জঙ্গি, বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা দেখার পরে আমি মানে শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি শেষ। মানে একটা মানুষ কি পরিমাণ জাউরা আর কি পরিমাণ মনে করেন, মানে কি বলুন ভাই, আসলে ভাষা নাই। এরা যে জঙ্গিবাদীর থেকেও যদি আরো কোনো বড় পদ পদবি থাকতো রে ভাই, আমি ওইটা দিয়ে দিতাম। এরা তো মনে করেন আপনার ফেরাউনকে পর্যন্ত হার মানাই ফেলছে। এরা এত বড় মীর জাফরের বড় মীর জাফর। এরা বা বাংলাদেশের ইতিহাসে আমি বলতে চাই ভাই, যদি বিএনপি আর আওয়ামী লীগ কখনো ক্ষমতায়, তো অবশ্যই আসবে ইনশাল্লাহ। তো যখনই আসবে আমি বলতে চাই এই জামায়াতের আমিরকে মীর জাফরের নাম মুছে দিয়ে ইতিহাস থেকে এই জামায়াতের নাম দেওয়ার জন্য, যে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কিংবা জঙ্গি হিসাবে, মীর জাফর হিসাবে, গাদ্দার হিসাবে যদি কারো নাম থাকে সেটা জামায়াত। তাদের নামটা দেখেন, জামায়াত ইসলাম। এই যে শেষে ইসলাম টাইটেলটা লাগাইছে, ইসলামের ছিটা ফোটা তাদের ভিতরে আছে। আছে? বলেন। আজকে বাংলাদেশে আসিয়ার মতো বোনেরা ধর্ষণ হচ্ছে, কারা করতেছে? মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার শিক্ষক। আপনি কল্পনা করতে পারেন? হ্যাঁ, আমি আপনাকেই বলতেছি, আপনি বাংলাদেশের সাধারণ জনগণ না? আমি আপনাকেই বলতেছি, আপনার তো অনেক প্রেম আপনাদের, কিংবা আমাদের বাঙালির তো অনেক প্রেম এই জামায়াতের উপরে, তাই না? সাধারণ জনগণের উপরে অনেক প্রেম। শুনেন, শেখ হাসিনা একটা কথা বলছিল যে এই জঙ্গিবাদীরা কিংবা পাকিস্তানের এই মানে কোঠানা মেধা নিয়ে রাজাকাররা পাবে, কথাটা কিন্তু বলছিল যে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের বংশধররা পাবে? তো তার কথাটা কি তিনি ভুল বলছিল? ভুল বলছিল? এই রাজাকার বাহিনীরা তারা প্রতিনিয়ত বাংলাদেশকে তালেবান কিংবা পাকিস্তান বানাতে চায়। আপনার জামায়াতের যে মেইন কোঠাগর এই ইসলামের জামায়াত ইসলাম, তাদের যে মেইন কোঠাগর পাকিস্তান, তারা কিন্তু বলছিল যে আর বেশি দিন সময় নাই, বাংলাদেশ আর থাকবে না, আগের মতো আমরা এক পাকিস্তান হয়ে যাব, তোদের পাশা দিয়ে ঢুকাই দিব এক পাকিস্তান।
বুঝোস নাই? আমরা এখন পর্যন্ত মরি নাই। দরকার পড়লে বুক পেতে দিব, মনে কর আরো 1000টা গুলি খামো এই বুকের ভিতর, 1000টা গুলি খামো। তোদের মতো মীর জাফর, জঙ্গিবাদী, রাজাকার, এই নিপাক জাতদের বাংলার মাটি থেকে আমরা অবশ্যই উৎখাত করব, অবশ্যই করব। মনে রাখিস, পাকিস্তান হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ভিতরে আপনার 2 নাম্বার র্যাঙ্কিং এ আছে টেরোরিস্ট, জঙ্গিবাদী আর হচ্ছে সন্ত্রাসী হিসাবে। সন্ত্রাসী আপনি কল্পনা করতে পারেন? হ্যাঁ, আর এই বাংলাদেশে আপনার যে আন্দোলনটা হয়েছে, যে হত্যাকাণ্ডটা হয়েছে, এটা সম্পূর্ণ এই জামায়াত ঘটাইছে, সম্পূর্ণ A to Z। স্পষ্ট বক্তব্য ভালো ভাই, A to Z, মানে এরা হচ্ছে সন্ত্রাসী। সহজ বাংলায় কথা বলো আমার কাছে, সহজ স্পষ্ট ভাই। এই সার্জিস, এই হাসনাত, এই পিনাকি, এই ইলিয়াস কিংবা আরো যারা নাকি দেশ বিরোধীরা আছে, সব কয়টায় জঙ্গিবাদী, সব A to Z। এদের দেখবেন এই পিনাকি, ইলিয়াস, এরা এখন পর্যন্ত দেশে আসতেছে না, কারণ তারা জানে যে তারা দেশ বিরোধী। তারা জানে যে বাংলাদেশের যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা আমাদেরকে ছাড়বে না। অতএব যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ। আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা আমরা হাসিল করে ফেলছি, এখন আমাদের আর কোনো কাজ নেই। অতএব আমাদের দেশেও কোনো কাজ নেই, কারণ দেশে গেলে সাধারণ মানুষ কিংবা যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা আমাদেরকে বাঁচতে দিবে না। বুঝেন নাই? তাইলে দেখেন এখন পর্যন্ত জঙ্গিবাদীরা দেশে আসে না। এবার যাই হোক দর্শক বন্ধুরা, ভিডিওটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে, আমি আর কিছু বলতে চাই না। শুধু সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনাদের কাছে একটা আমি প্রশ্ন রাখলাম, কিন্তু উত্তর দিয়ে যাবেন যে বাংলাদেশে এই জামায়াত তারা জঙ্গি নাকি ওমর নাকি। সেই আসিয়াকে নিয়ে প্রজাপতি .tv নতুন একটি শর্ট ফিল্ম তৈরি করছে। খুব শীঘ্রই সেটাও দেখা যাবে। আসিয়ার মর্মান্তিক যে ঘটনা, সেই ঘটনা সেখানে উঠে আসবে বলে প্রজাপতি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। চলে যাই মূল আলোচনায়। আসিয়ার ঘটনা আমরা সবাই জানি। এই ঘটনার প্রতিক্রিয়া হয়তো 1 দিনে, 2 দিনে, 5 দিনে, 7 দিনে শেষ হবে না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 7 দিনের মধ্যে এই ধর্ষণ কাণ্ডের বিচার কাজ শুরু হবে। 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হয়ে আসিয়াকে তো আর ফিরে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত আসিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ল। যদিও হয়তো সাধারণ চিকিৎসার মধ্যে যদি তাকে রাখা হতো, মৃত্যুর ঘটনাটা হয়তো আগেও ঘটতে পারত। শেষ পর্যন্ত তাকে CMS-এ নিয়ে যাওয়া হয়েছে, লাইফ সাপোর্টে তাকে রাখা হয়েছে দীর্ঘ সময়, কিন্তু শত চেষ্টা ব্যর্থ হয়েছে। কিন্তু আসিয়ার এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের বাস্তবতা কি? সারা দেশ ফুঁসে উঠেছে, সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে। সারা দেশ যখন ফুঁসে উঠেছে তখন আমরা দেখছি রাজধানী ঢাকা সহ সারা দেশে আসিয়াকে কেন্দ্র করে মিছিল হচ্ছে, মশাল মিছিল হচ্ছে, নানা রকমের আন্দোলন হচ্ছে। ঢাকায় ধর্ষণ বিরোধী আন্দোলনকে নিয়ে আবার রাজনীতিও হচ্ছে। এই যে রাজনীতি, এই রাজনীতিটারই বিপক্ষে আসলে সাধারণ মানুষ। ধর্ষণ বিরোধী আন্দোলন হবে, সেই আন্দোলনে রাজনীতির গন্ধ খোঁজা, রাজনীতির পাল্টাপাল্টি দোষারোপ করা, এটা আমাদেরকে নোংরামির চরম শিখরে নিয়ে যায়। আসলে আমরা 2 দিন আগেই দেখলাম ধর্ষণ বিরোধী মিছিল হলো, শাহবাগ থেকে সেই মিছিল করা হলো, ইন্টারকন্টিনেন্টালের সামনে সেই মিছিলে বাধা দেয়া হলো, পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ হলো। এরপরে যেটা হলো, এই মিছিলকে কেন্দ্র করে রাজনীতির ট্যাগ লাগিয়ে দেয়া হলো। বলা হলো এই মিছিলটা সাধারণ মানুষের মিছিল না, এই মিছিলটা 2013 সালে সৃষ্ট গণজাগরণ মঞ্চের মিছিল। এই মিছিলটা সরকারকে অস্বস্তির মধ্যে ফেলতে চায়। একটা ধর্ষণ বিরোধী মিছিলকে গণজাগরণের মিছিল বানিয়ে দেয়া হলো। এবং বর্তমান সরকার সবথেকে বোধহয় ভুল কাজটা যেটা করতে চলেছে সেটা হচ্ছে
গণজাগরণ মঞ্চ এবং শাপলা চত্বর এই দুই ভাগে জাতিকে বিভক্ত করে তারা নিজেরা এক পক্ষ অবলম্বন করতে চাইছে, এবং সরকারের পক্ষ শুধু না, এই যে ছাত্র সমন্বয়কদের যে নতুন দল, তারাও গণজাগরণ বিরোধী অবস্থান নিজেদের স্পষ্ট করে এক পক্ষে নিজেদেরকে সামিল করছে। এটাকেই অনেকে বলছেন যে তাদের রাজনীতিটা আগামীতে সাম্প্রদায়িক রাজনীতি হিসেবে আখ্যা পেতে পারে, এবং সেই আখ্যা পাওয়ার কর্মকাণ্ড তারা নিজেরাই করে চলেছে। গণজাগরণ মঞ্চ বিরোধী নানা রকমের কথা চলছে। গণজাগরণ মঞ্চের সেই পরিচিত মুখ মিছিল কন্যা হিসেবে যিনি আখ্যা পেয়েছিলেন সেই সময়, লাকি আক্তার, তাকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে। মামলাও হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে। আজকে আসিয়ার মৃত্যুর পরে শাহবাগে আবারও মশাল মিছিল। এবার সাংস্কৃতিক কর্মীরা মাঠে নেমেছে। সাংস্কৃতিক কর্মীরা ঢোল বাদ্য বাজনা সাথে নিয়ে মিছিল করেছে, মশাল মিছিল। সেই মশাল মিছিল এখনও যখন আমরা ভিডিও করছি তখনও দেখেছি চলছে, এবং সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখদের সেখানে দেখা যাচ্ছে। সেই মিছিল থেকে এই হত্যাকাণ্ডের বিচার চাওয়া হচ্ছে। আসিয়া সহ বাংলাদেশের যত হত্যাকাণ্ড, ধর্ষণকাণ্ড হয়েছে সেই ধর্ষণকাণ্ডের বিচার চাওয়া হচ্ছে। আবার এই মিছিলটাকে যদি রাজনৈতিক ট্যাগ লাগানো হয়, সেটা হবে আর একটা বড় ধরনের ভুল ঘটনা। কারণ ধর্ষণের বিচার আমরা সবাই চাই। ধর্ষণের মিছিলটা হোক না সবাই মিলে একসঙ্গে, পক্ষ বিপক্ষ সবাই মিলে একসঙ্গে মিছিল হোক না, সবাই মিলে আমরা একসঙ্গে বিচার চাইতে পারি না কেন? সেটা আমাদের আমরা জাতিগত হিসেবে বিভেদের রাজনীতিতে অভ্যস্ত সেই কারণে কি না, সেটা একটা বড় প্রশ্ন। যখন এই আন্দোলনের মধ্যে আমরা বিভেদ দেখছি, এই আন্দোলনের মধ্যে পক্ষ বিপক্ষ দেখছি, এই আন্দোলনের মধ্যে গণজাগরণ মঞ্চ খুঁজে পাচ্ছি, এই আন্দোলনের মধ্যে শাপলা চত্বর খুঁজে পাচ্ছি, এই যে বিভেদ, এই যে বিভেদের সংস্কৃতি, এই বিভেদের সংস্কৃতি আসিয়া হত্যাকাণ্ডের বিচার কার্য প্রলম্বিত করতে পারে, বিলম্বিত করতে পারে, এবং আসিয়ার মূল ঘটনাকে পাশ কাটিয়ে আমরা হয়তো অন্য ঘটনায় বেশি নজর দিয়ে ফেলতে পারি। সুতরাং আমার মনে হয় যে বিভেদ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিভেদের মধ্যে থাকছি বলেই রাজনীতিতে নানা রকমের সুর শোনা যাচ্ছে। আজকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসেছেন, রোহিঙ্গাদের সঙ্গে প্রধান উপদেষ্টা তাকে নিয়ে ইফতার করেছেন। আজকে আর মৃত্যুর খবরটা বেলা ঠিক ৩টায় এসেছে। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে আইন শৃঙ্খলার পরিস্থিতি যেন অবনতি না ঘটে, সেই কারণে সেনাবাহিনী খুবই তীক্ষ্ণভাবে এটার উপরে নজর রেখে তারা নিজেরা ব্যাপারটাতে ইনভলভ হয়ে যেভাবে লাশ মাগুরাতে পাঠানোর ব্যবস্থা করেছে, সেটা একটা প্রশংসনীয় উদ্যোগ। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে যদি আবার পরিস্থিতি উত্তপ্ত হতো, আসিয়ার লাশকে কেন্দ্র করে যদি আবার পরিস্থিতি উত্তপ্ত হতো, সেটা আমাদের জন্য নতুন দুর্ভাগ্যের ব্যাপার হতে পারত। এরকম ঘটনার মাঝেও আমরা রাজনীতির মাঠে অনেক খবর শুনতে পাচ্ছি। রাজনীতির মাঠে বহু খবর, বহু আলোচনা শোনা যাচ্ছে। ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমসের মতো পত্রিকাগুলো বিভিন্ন রকমের খবর করছে বাংলাদেশের রাজনীতি নিয়ে। একদিন আগেই আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্ডিয়ার মিডিয়ার বিভিন্ন খবরের প্রতিবাদ জানানো হয়েছে। আজকে ইন্ডিয়া থেকে আবারও বিভিন্ন রকমের খবর আসছে। ইন্ডিয়ার প্রভাবশালী বড় দৈনিকগুলো খবর দিচ্ছে আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন। এরকম নানা খবর আমরা শুনতে পাচ্ছি। সেই খবরগুলো গুজব নাকি সত্যি সত্যি ইন্ডিয়ার পত্রিকাগুলো করছে একজন আওয়ামী লীগ নেতার রেফারেন্স দিয়ে? কেন এই খবরগুলো বলা হচ্ছে, কোন ভিত্তির ওপরে ভরসা করে এই খবরগুলো দেয়া হচ্ছে, সেটা তারাই ভালো বলতে পারবেন। কিন্তু যত আলোচনাই হোক,
কোনো আলোচনাই আসলে আজকে প্রভাব বিস্তার করতে পারবে না আসিয়ার এই চলে যাওয়ার দিনে। আসিয়ার আত্মা ওপারে শান্তিতে থাকুক সেই প্রত্যাশা, আসিয়ার হত্যাকারীদের দ্রুত বিচার হোক, তাদের বিচার সঠিকভাবে, তবে অবশ্যই সঠিকভাবে, মূল যে দোষী তাকে ছাপিয়ে নিরপরাধ কেউ যেন আবার বিচারের আওতায় না আসে সেই দিকে লক্ষ্য করে তাড়াহুড়া করতে গিয়ে যেন নিরপরাধ কেউ শাস্তির আওতায় না আসে সেই দিকেও সরকার লক্ষ্য রাখবেন। সরকার এটা নিয়ে রাজনীতি করবেন না, রাজনীতিবিদরা এটা নিয়ে রাজনীতি করবেন না, রাজনীতিবিদরা মিছিল পাল্টা মিছিলে নিজেদের মধ্যে ভাগাভাগি করবেন না, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব অনেক ঘটনা ঘটবে এবং সংক্ষেপে বললে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা একটা বিরাট সুখবর। প্রফেসর ইউনূসের যে সংস্কার চেষ্টা, এই জন্যে তার যতদিন ক্ষমতায় থাকার প্রয়োজন সংস্কার করার জন্যে, দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্যে নানান রাজনৈতিক চাপ বা দেশি বিদেশি চাপ বা ষড়যন্ত্র উপেক্ষা করে যতদিন ক্ষমতায় থাকা উচিত, ততদিন ক্ষমতায় থাকতে জাতিসংঘ মহাসচিবের এই সফর তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। ডক্টর ইউনূসকে আরও টেকসই করবে, আরও শক্তিশালী করবে। হাসিনা বা অনেক নির্বাচিত সরকারের ভাগ্যে জোটেনি জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে আনা, এরা সবাই পারে না। আর ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার কয়েক মাস পরেই জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে চলে আসলেন। আর জাতিসংঘের যে অ্যাক্টিভিটি, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাতে এই ডক্টর ইউনূস টাইপের সরকার প্রধানের সাথে একটা চমৎকার এনগেজমেন্ট হবে, এটা একেবারেই প্রত্যাশিত। সেটা হচ্ছে, দর্শক, এর আগে জাতিসংঘ মহাসচিবের সফরের আগেই বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘের গুরুত্ব অনেক উচ্চতায় আগে পৌঁছানো হয়েছে। কিভাবে? জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর গুলি চালাতে সতর্ক করা হয়েছিল, যাতে গুলি না চালালে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সুযোগ সুবিধা পাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এর মানে বাংলাদেশের যে পট পরিবর্তন, তাতে জাতিসংঘের একটা ভূমিকা ছিল। এবং হাসিনার যে গণহত্যা, আওয়ামী লীগের যে গণহত্যা, তার তদন্ত প্রতিবেদনও জাতিসংঘ মহাসচিব আসার আগেই তারা পাবলিশ করেছে মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশন। এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘকে অনেক বেশি প্রাসঙ্গিক করেছে, প্রাসঙ্গিক করে গ্রাউন্ড তৈরি করে তারপরে প্রফেসর ইউনূস এসেছেন। দেখেন, জাতিসংঘ অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক না, অনেক ক্ষেত্রে কাজ করতে পারে না। জাতিসংঘের অনেক লিমিটেশনস আছে। যেমন হাসিনা ক্ষমতায় থাকতে হাসিনাই জাতিসংঘকে তেমন গুনত না। ওবায়দুল কাদের জাতিসংঘের কার্যকারিতা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন এবং জাতিসংঘ নখদন্তহীন বাঘ এরকম কথাবার্তাও বলতেন যে এদের কিছু হয় না, এরা কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই পারে না। জাতিসংঘের কোনো নিজস্ব পুলিশ ফোর্স বা আর্মি ফোর্স নেই, তাদের সিস্টেমেটিক অনেক লিমিটেশনস আছে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অঘটন ঘটাতে পারে বা অনেক বড় কিছু করতে পারে। তো বাংলাদেশের রাজনীতিতে তারা অলরেডি বড় কিছু করার সক্ষমতা গ্রাউন্ড তৈরি করেছে। এখন ডক্টর ইউনূসের সাথে সফরে এসেছে, রোহিঙ্গা সংকট সমাধান, আরও নানান বিষয়ে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, যার ফলে ডক্টর ইউনূসকে আরও টেকসই করবে জাতিসংঘ মহাসচিবের এই সফর। হ্যাঁ, সফর শেষে কি হয়, কাদের সাথে বৈঠক করেছেন, কি বলেছেন বা কোনো স্টেটমেন্ট দিয়েছেন কিনা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তারা সফরের শুরুতেই বলতে চাই এটা ডক্টর ইউনূসের জন্য একটা বিরাট সুখবর। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে বিএনপি বা ভারতের যে চাপ বা আওয়ামী লীগের যে চাপ, সেই চাপকে প্রশমিত করতে বা চাপ মোকাবেলা করতে জাতিসংঘ মহাসচিবের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সফরের পরপরই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের চীন সফর, এই জিনিসগুলো ডক্টর ইউনূসকে আকাশে ভাসাবে এক কথায় বললে। এবং জুনের দিকে দেখবেন যে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আসছে বাংলাদেশে, তখন মানুষ ডক্টর ইউনূসকে চাইবে। এবং বিএনপির যে নির্বাচন চাই জিকির, এগুলো শুনলে জনগণ আরো বেশি বিরক্ত হবে।
অতএব এই সফরটা বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘ মহাসচিবের এই বাংলাদেশ সফর বাংলাদেশের রাজনীতির মোড়ই ঘুরিয়ে দিতে পারে। দেখবেন ওই যে বিএনপির যে নির্বাচন জিকির, এগুলোর পক্ষে জাতিসংঘের মহাসচিব কিছু বলবে না। তিনি সংস্কারের উপর জোর দিবেন এবং সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে যাবেন, এবং অলরেডি জাতিসংঘের পক্ষ থেকে সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করার কথা আগেই বলা হয়েছে। তো এটা কি বলা যায় যে জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে যাবে। কাল বেলা একটা রিপোর্ট করেছে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কেন এত আলোচনা। 4 দিনের সফরে ঢাকায় বসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি নিজেও একসময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন স্টেট লেভেলে। 13 মার্চ বিকেল 5টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দেখেন, পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার দুইজনে যে স্বাগত জানাই কুল পায় না, তারপরেও জাতিসংঘ মহাসচিবের শিডিউল পায় না। আর প্রফেসর ইউনুস এত বড় ব্যক্তিত্ব, জাতিসংঘের মহাসচিবকে রিসিভ করতে তাকে যেতে হয় না। প্রায় 7 বছরের মাথায় জাতিসংঘ মহাসচিবের দ্বিতীয় দফা সফর নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। মূলত তার এই সফরে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকার প্রসঙ্গ বেশি অগ্রাধিকার পায় বলে জানা গেছে। জাতিসংঘের মৌলিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রেখে মহাসচিব গুতেরেসের বৈচিত্র্যপূর্ণ সমাজে বিশ্বাসী, তাই তিনি পবিত্র রমজান মাসে মুসলমানদের মতো রোজা পালন করবেন। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে গিয়ে 1 লাখ রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে তিনি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইফতার করবেন। এটাও একটা বিরল ঘটনা। এছাড়া বাংলাদেশ রোহিঙ্গা সংকট যদি ডক্টর ইউনুস সমাধান করতে পারেন, তাহলে এটাও হবে ডক্টর ইউনুসকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার আর একটা যৌক্তিকতা বা প্রয়োজনীয়তা। এতেও বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি পাল্টে যাবে, মোড় ঘুরে যাবে, এবং সেটা হতে পারে। এছাড়া বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করতে পারেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া জাতিসংঘ মহাসচিব দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশন তাদের প্রতিবেদন জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে প্রায় 1400 মানুষ মারা যাওয়ার তথ্য দিয়েছে, ফলে এমন হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিত প্রসঙ্গ আনতে পারেন জাতিসংঘ প্রধান। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার যে আমাদের দাবি এবং হাসিনার যে ফাঁসি চাই, এগুলোর সাথে জাতিসংঘ একমত পোষণ করবে না, কারণ তারা ফাঁসি বিরোধী, মৃত্যুদণ্ড বিরোধী এবং যে কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়ার পক্ষে। এ বিষয়ে কি বার্তা তিনি দেবেন সেটা খুবই তাৎপর্যপূর্ণ। আগামী শনিবার 15 মার্চ সিভিল সোসাইটির সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকটি তাই খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিভিল সোসাইটির সাথে বৈঠক, এটা ডক্টর ইউনুসকে ক্ষমতায় থাকতে আরো বেশি সহায়তা করবে, কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ ডক্টর ইউনুসকে দেখতে পারে না। সিভিল সোসাইটি কিন্তু চায় তাকে আবার সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া আন্তর্জাতিক মহলের প্রত্যাশা। গুতেরেসের এই প্রত্যাশার কথা বলতে পারেন বলে ধারণা করা যাচ্ছে। এ বিষয়ে জাতিসংঘ থেকে কারিগরি সহযোগিতার আশ্বাস দিতে পারেন গুতেরেস। এখন দেখেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘ থেকে টেকনিক্যাল সহযোগিতা যদি করা হয়, সেটাও সময় সাপেক্ষ ব্যাপার, সেটা ওই ডিসেম্বর নির্বাচন হলে সম্ভব নয়। এদিকে জাতিসংঘ মহাসচিব যদি বলে বাংলাদেশে দ্রুত নির্বাচন চাই, তাহলে বুঝবেন যে না, ডক্টর ইউনুসের জন্য ভালো কিছু হয়নি, কিন্তু এ কথা বলবেন না। এদিকে জাতিসংঘ মহাসচিব সফর নিয়ে গত বুধবার 12 মার্চ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন ঘটনার কারণে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ধামাচাপা পড়ে গেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন এই বিষয়ে সবার কাছে হাইলাইট করতে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার সফরের ফলে রোহিঙ্গা বিষয়টি আবার বিশ্বব্যাপী আলোচনায় আসবে। প্রেস সচিব বলেন, আমরা আশা করছি উনি রোহিঙ্গা ইস্যু নিয়ে ভালো একটি মেসেজ দেবেন। আমরা চাই রোহিঙ্গারা তাদের সম্মান নিয়ে নিজ দেশে যাতে ফিরে যেতে পারে, এটি অন্তর্বর্তী সরকারের টপ প্রায়োরিটি। আপনারা জানেন, রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা অনেক হ্রাস পেয়েছে। আমরা আশা করছি জাতিসংঘ মহাসচিবের আগমন এই সহায়তা আরও বৃদ্ধি করবে। এখন রোহিঙ্গাদের জন্য বড় কোনো আর্থিক অ্যামাউন্ট যদি ডক্টর ইউনুস আনতে পারেন, এটাও তো আর একটা সফলতা হবে। এখন দেখেন, দুইটা দেশ চাইলেই রোহিঙ্গা সংকট সমাধান হয়, চীন এবং জাতিসংঘ দুইটা, একটা দেশ একটা সংগঠন। তো এখন চীন সফরে যাচ্ছেন, সেখানেও একটা অগ্রগতি হতে পারে। আর জাতিসংঘ মহাসচিব তো যথেষ্ট আন্তরিক। তো এইরকম দুই একটা সমাধান করতে পারলেই ডক্টর ইউনুস চমক দেখিয়ে দিবেন। তারপরে মানুষ বলবে, ডক্টর ইউনুস আপনি ক্ষমতায় থাকুন, আপনাকে দরকার, আপনি 4-5 বছর থাকুন, বা 6 মাস হয়েছে, আরো 4.5 বছর থাকুন।
যাই হোক দর্শক, এই সফর বাংলাদেশের রাজনীতির মোড়। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে নিউজটি দেখলেন, মানে আজকে যে টপিকসটা ছিল, যে নিউজটি ছিল জামাতের আমির শফিকুল ইসলাম গ্রেপ্তার সেনাবাহিনীর অভিযানে এবং সেনাপ্রধানের কাছে, এমন একটি নিউজ ছিল। এটা কিন্তু আসলে আমি যতটুকু মনে করছি বা আমার যতটুকু ধারণা, আমার নিজস্বভাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা একটা গুজব এবং ফেক। দয়া করে আপনারা কেউ ফেক এবং গুজবে কান দেবেন না। সম্পূর্ণ নিউজটি দেখার পরেই কিন্তু আপনারা সেই সঠিক আপনার কাঙ্ক্ষিত খবরটি দেখতে পাবেন। যেমন আজকের ভিডিওটি আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন ইতিমধ্যে যে জামাতের আমির কিন্তু সে গ্রেপ্তার হয়নি, সেটা একটা গুজব ছিল এবং ফেক। দয়া করে আপনারা কে গুজবে কান দেবেন না, আমি এই কামনাই করছি। সেই সাথে বলতেছি, আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট খবর সবার আগে দেওয়া হয়। এমন চ্যানেলে যদি আপনারা নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।